স্নান সেরে আজ লাল পেড়ে জরির শাড়িটা পরল রিতমা। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলে হাত ঢুকিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎই যেন মনে হলো রিতমা কতদিন ভালো করে সাজে না। আগে যা সাজতো নিজের জন্যই সাজতো, তবে কেন এখন ইচ্ছে করে না। ঠাকুর ঘর থেকে ঘণ্টার আওয়াজ কানে আসতে ওসব খামখেয়ালি ভাবনাদের তাড়িয়ে চেরুনির ধার দিয়ে সিঁথিতে সিঁদুর বুলিয়ে তাড়াতাড়ি করে ঢুকলো ঠাকুর ঘরে। ধূপধুনোর গন্ধে বাড়ি যেন আজ মন্দির প্রাঙ্গণ। মধুমিতাকে ঠাকুরমশাই পুষ্পপত্রটা ঠিক করে সাজাতে বলছেন। মধুমিতা দিশাহারার মতন করছে। শাশুড়ি এদিকে সিন্নির আটা চিনি এসব জোগাড়ে ব্যস্ত। ছোট যা মধুমিতা পুজোর কাছে তেমন পটু নয়। রিতমা এগিয়ে গেল। সরো দেখি মধুমিতা, আমি করে দিচ্ছি, তুমি বরং চন্দনটা বাটো। ঠাকুরমশাই, আপনি মোকামটা সাজান না হয়। শাশুড়ি মা অনুরাধা হঠাৎ করে খড়খড় করে উঠলেন। ও, আমরা পুজোর দিকটা সামলে নেব বৌমা, তুমি না রান্নাঘরে কাজে যাও তো। শুনে চোখটা জ্বালা করে উঠল। কেন পুজোর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাকে? তার কারণ অজানা নয় রিতমার। এদের মধ্যে সত্যি সত্যি শিক্ষার অভাব নেই। এরা জেনে শুনে শুধুই রিতমাকে অপদস্থ করার জন্য ওর দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে বারবার ওকে প্রহার করে, তা জানে রিতমা। ছোট্ট শ্বাস ফেলে রিতমা ফুলের সাজি সরিয়ে রেখে উঠে পড়ল। আর উঠে যেতে অনুরাধা আস্তে করে বললেন, খুদ নিয়ে কেন যে ঠাকুরের কাজে আসে বাবা কে জানে। কথাটার প্রতিবাদ করতে পারল না, শুধু ভিতরটা কেঁপে গেল। নিঃশব্দে অভিযোগ করল ঈশ্বরের কাছে। কেন এমন ভাবে নিত্য অপমান সহ্য করতে হবে? কি অপরাধ করেছিল রিতমা? অপরাধের কোনো খসড়া নেই রিতমার কাছে। আপাতত রান্নার একটা মেনুই আছে। শাশুড়ি যখন বলল রান্নার দিকটা দেখতে, তাই সই রান্না বসিয়ে দিল। ফুলকপির ঝোল, টমেটোর চাটনি, মুগের ডাল, বেগুনি। ভাত যখন বসাবে তখন ঠাকুর ঘর থেকে ডাক দিলেন অনুরাধা। ঠাকুরমশাইকে প্রণাম করে যাও রিতমা। রিতমা ঠাকুর ঘরের চৌকাঠের কাছে দাঁড়াতেই অনুরাধার মুখ যেন হঠাৎ করে মেঘলা আকাশ। ভট্টাচার্যি মশাই, ভালো করে একটু আশীর্বাদ করুন তো, ওর কোনো পাপ থাকলে যেন তার খণ্ডন হয়। বয়স্ক অল্প শিক্ষিত ভট্টাচার্যি মশাই পূজারী ব্রাহ্মণ, পুজো আচ্ছা করেন, লেখাপড়া তেমন শেখেননি। তাও যুগের সঙ্গে তাল মিলিয়ে যেন অনুরাধার কথাগুলোকে সমর্থন করে উঠতে পারলেন না। বললেন, এই কথা কেন বলছেন মা? অনুরাধার দুভুরুতে করুণ ভাবের ছায়া। 5 বছর হলো বিয়ে হয়েছে, ওর সঙ্গে যাদের যাদের বিয়ে হলো সবারই বাচ্চা কাচ্চা হয়ে গেল, এ তো এখনো শূন্য কোলে। তা ডাক্তার দেখান না? বললেন ভট্টাচার্যি মশাই। ভুরুজোড়া তৎক্ষণাৎ তীর্যক হলো। আমার অজয় বড় বড় ডাক্তার দেখিয়েছে, তাতে লাভ হয়েছে? বাজা মেয়ে মানুষের চিকিৎসা হয় নাকি? এখন ওই ঈশ্বরই ভরসা। বলতে বলতে অনুরাধার বুক বেয়ে পড়ল লম্বা দীর্ঘশ্বাস। রিতমা দাঁড়িয়ে রইল চুপচাপ। হয়তোবা সত্যি সত্যি ঈশ্বরই ভরসা, নইলে কেন এমন পরিস্থিতি কুশ্রী রূপ নিয়ে বারবার সামনে আসে রিতমার? আর প্রত্যেকবারের মতন আবারও একটা বিশ্রী দিন অনুষ্ঠানের রূপ নিয়ে হাজির হলো রিতমার সামনে। অনুষ্ঠান বাড়ি বিশ্রী লাগে রিতমার, কারণ অনুষ্ঠান বাড়ি মানেই একদল মানুষ যাদের আগ্রহ অসীম, যারা দোষ দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া করতে ভালোবাসে, যারা পরের ক্ষত খুঁচিয়ে পরম তৃপ্তি পায়, কেউ বা না খুঁচিয়েও শুধু উপভোগ করে। আজ এই অনুষ্ঠান এলো অজয়ের মামাতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের রূপ নিয়ে। সকাল থেকে সবাই সাজগোজ করছে। পাশের ঘর থেকে মধুমিতার গলা আসছে অনবরত। আনন্দ উতলে পড়েছে ওর গলায়। এই দেখ না, কোন শাড়িটা পরবো? কতবার তোমাকে বললাম লকার থেকে ঝুমকোটা এনে দাও, শুনলে না বলো? বুবু, বুবু কোথায় গেলি? তোমার ছেলেটা হয়েছে এক নচ্ছার। অনুরাধার গলাও
সপ্তমে শ্বশুরমশাইকে শাসাচ্ছেন। কত করে বললাম কটা বেল ফুলের মালা আনো, খোপায় লাগাতাম। যাও না, রমাকে একবার ডেকে আনো না, আমাদের সবার খোপা টোপাগুলো করে দিত। মধুমিতা, কোন শাড়িটা পরলে? খোপা করছো নাকি? রিতমা চুপ করে শুয়ে, মোটে যেতে ইচ্ছে করছে না। মধুমিতা সুর করে বুবুকে ভোলাচ্ছে। একটু আগে বকেছে বলে কাঁদছে। 1.5 বছর বয়স বুবুর। রিতমার বিয়ের 3 বছর পর মধুমিতার গৌতমের বিয়ে হলো। ছেলে হলো 2 বছরের মাথায়। অথচ রিতমা আজও এই সুখ থেকে বঞ্চিত। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল, আর ঠিক তখনই পায়ের পাতায় চাটি মারল অজয়। তৈরি হওনি কেন? এখনো শুয়ে আছো? ছোট্ট শ্বাস ফেলল রিতমা। আমার শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই বললে হবে? সবাই যাচ্ছে একটা কাজের বাড়িতে, আমি কি তোমার হয়ে জবাবদিহি করব নাকি? কেন এলো না, কি হয়েছে, অত কথার উত্তর দিতে পারবো না। তৈরি হও। কেন? বলবে শরীর ঠিক নেই। তাতেও কি ছাড় মিলবে? ভাববে হয়তো তুমি এবার। কথাটা অর্ধেক রাখলেও বুঝতে অসুবিধা হলো না। অর্থাৎ রিতমা না গেলে অজয় যদি তার অজুহাত দেয় শরীর খারাপের, তখন লোকে ভাবতে পারে রিতমা হয়তো এবার সন্তান সম্ভবা। আর তখন উঠবে নানা মন গড়া প্রশ্নের ঝড়। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে পড়ল। আলমারি খুলে বের করল একটা হ্যান্ডলুম সিল্ক। মুখে আলতো ক্রিম ঘষে একটা লম্বা বেনি করে নিল। ব্যাস তৈরি রিতমা। এর বেশি কেন যেন সাজতেই মন চায় না। ধীরে ধীরে যেন সব ইচ্ছে মরে যাচ্ছে। তবু তো বাঁচতে হবে, বজায় রেখে চলতে হবে সব লৌকিকতা, সব সামাজিকতা। সামাজিকতার খাতিরেই তো আসতেও হলো অন্নপ্রাশনে। চারিদিকে আনন্দের কলরব, সাজগোজের চাকচিক্য, ফুলের গন্ধ, পারফিউমের সুবাস, আমিষ রান্নার উগ্র গন্ধ আর হাসির রোল। রিতমা বসেছিল একটা খালি চেয়ারে। পল্লবী ছেলে কোলে নিয়ে এলো। বর্ষা যে ছোট্ট তুতান, রিতমার কোলে যাবে না কিছুতেই। তাকে নিয়ে আজ সবার কাড়াকাড়ি। বেচারা কেঁদেই কাহিল। রিতমা তখন ওর কাণ্ড দেখছিল, আর ঠিক তখনই পাশে এসে বসলেন মাসি শাশুড়ি। কি রে, তোর কোনো খবর টবর আছে নাকি? খবরটা কিসের তা বুঝতে বাকি রইল না রিতমার। মাথা নিচু করে রইল। তাতে যেন ওনার মহানুভবতা পুরুষ্ট হল। আহা, তা না হলে আর কি করবে, মেনে নাও। কিছুটা দূরে দাঁড়িয়েছিল অজয়। রিতমা তাকালো ওর দিকে, দেখল মুখ কালো করে দাঁড়িয়ে আছে অজয়। মাসিও বোধহয় খেয়াল করেছে অজয়ের মুখের করুণ ভাবখানা। তাই বোনপোর দুঃখে দুঃখী হয়ে আবেগের ঘরা পরিপূর্ণ করে বললেন, সবাই সব পায় না, তা বলে এমন মন মরা হয়ে আছো কেন? একটু সাজগোজ না করলে দেখবে অজয়ের মন আবার বাইরে ছুটবে। তখন কি করবে তুমি? তা তোমার সমস্যাটা কোথায়? রিতমা ভুরু কুচকে তাকালো। উনি চোখ ঘুরিয়ে বললেন, আচ্ছা, তোমার রোগটা কি? বাচ্চা না হওয়ার কারণটা কি? ছেলেবেলা থেকে তোমার কোনো গাইনো সমস্যা ছিল? অজয়ের মামিমা এসেও যোগ দিল। ডাক্তার কি বলছে, হবে কি হবে না? যদি বলো তো আমার এক জানাশোনা তান্ত্রিক আছে, তার নাম ঠিকানা দেব। পূর্বজন্মের কর্মফল, আর তান্ত্রিক কি করবে ভাই? ফস করে শ্বাস ফেলেন মাসি শাশুড়ি। রিতমা শুনছিল বিনা প্রতিবাদী, কারণ রিতমা জানে এদের বাড়ির লোকজন একটু সেকেলে। বাড়ির প্রবীণদের বেশিরভাগেরই শিক্ষাগত যোগ্যতা নেই, যদিও নিজেদের বুদ্ধিমান আর উচিত বক্তা মনে করে। বাড়ির ছোটরা আধুনিক শুধু পোশাকে আর ইলেকট্রনিক্স গেজেটে। আচারে আচরণে এরা এখনো মধ্যযুগেই পড়ে রয়েছে। এদিকে রিতমা এদের উল্টো। ওর বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা। তাই এক এক সময় দম বন্ধ লাগে এই স্বল্প শিক্ষিত লোকগুলোর মানসিকতা আর আচরণ দেখে। যদিও এতদিনে এগুলোর গা সওয়া, তাই চুপ করেই থাকে এসব প্রশ্নে, প্রতিবাদ করে না। প্রতিবাদ করে কোনো লাভও হবে না, এ কথাও জানা আছে রিতমার। তবে এই একই প্রশ্নের রং রূপ বদলে বারবার সামনে আসায় রিতমা ক্লান্ত। তবে ক্লান্তি কিছুদিনের জন্য হলেও কাটে, যখন মা বাবার কাছে আসে।
ওদের ওই অন্নপ্রাশনের অনুষ্ঠানের পর রিতমা কিছুদিনের জন্য বাড়িতে এসেছিল। বেডরুমের খাটে শুয়ে মোবাইলে গল্প পড়ছিল। ঠিক সেই সময় মা ঘরে ঢুকে খাটের পাশটায় বসল। একটা কথা বলবো ঋতু? রিতমা ঘুরে মার কোলে মাথা রেখে শুল। বলো না। মা মাথায় হাত বোলাচ্ছিল। বলল, তুই ডাক্তার দেখিয়েছিস? তাতে যখন লাভ হয়নি একবার অজয়কে ডাক্তার দেখাতে বললে হয় না? কথাটা যে রিতমার মাথায় আসেনি কখনো তা নয়, কিন্তু অজয়ও যে ওই বাড়িরই ছেলে। এখনো মাথায় মধ্যযুগীয় চিন্তাভাবনা গিজগিজ করছে। ওর ধারণা অসুবিধেটা রিতমারই। বাচ্চা না হওয়ার সমস্যা মেয়েদেরই হয়। ওকে বেশি জোর করতেও খারাপ লাগে। সত্যি যদি অজয়ের কোনো সমস্যা না হয় তাহলে তো রিতমার উপর চাপ দ্বিগুণ বাড়বে। তাই আজ অবধি এই কথাটা পারতে সাহস হয়নি। রিতমাকে চুপ করে থাকতে দেখে মা বলল, তোর বাবার অফিসের দেবব্রতর দিদি নাম করা গাইন নাকি? ওনার কাছে তোরা দুজনে একবার জানা, দেখ না উনি কি বলেন। অজয়কে কথাটা বলল রিতমা, কিন্তু দুজনের চিকিৎসার কথা না বলে শুধু রিতমা দেখাবে এরকম ভাবেই বোঝালো। ডাক্তারের কাছে যেতে উনি দুজনকেই টেস্ট করতে দিলেন। তাতে অসন্তুষ্টই হলো অজয়। গজগজ করল, গালাগাল দিল রিতমার বাবা মাকে। ওনাদের ডাক্তার, ওনাদের পরামর্শ, তাই এগুলো শুধু শুধু অজয়কে হয়রানি করানো ছাড়া আর কিছুই নয়। কারণ আসল সমস্যা তো রিতমার। অজয় তো পুরুষ মানুষ, পুরুষদের আবার সমস্যা কি? কিন্তু এইবার আসল সমস্যাটা সামনে এলো। ডাক্তারের রিপোর্টে প্রমাণিত হলো রিতমা সন্তান ধারণে সক্ষম। অসুবিধাটা অজয়ের তরফ থেকে। আর এই সত্যিটা জানার পর থেকে রিতমা গুমরালো রোজ। নিজের অসুবিধা হলে হয়তো মেনে নিত, কিন্তু এতদিন ধরে রিতমা লাঞ্ছনার শিকার হয়েছে শুধু অজয়ের জন্যই। যে মানুষটা স্বামী হিসেবে কোনোদিনও পাশে এসে দাঁড়ায়নি, যতটা পেরেছে ওকে সবার সামনে অপদস্থ হওয়ার জন্য ছেড়ে দিয়ে নিজে সরে পড়েছে। সেই লোকটাই ওর এই দিনগুলোর জন্য দায়ী। এতদিন অভিমান ছিল, অজয়ের প্রতি ছিল খুব জোড়া রাগ। আজ যেন মনের উপরই তলে ঘনীভূত হচ্ছিল ঘৃণা। এখন অজয়কে দেখলে মাথা গরম হয়ে যায়। যদিও এই রিপোর্টটা পাওয়ার পর থেকে অজয় অনেকটাই বদলে গেছে, ব্যবহারে অনেক পরিবর্তন এনেছে, কিন্তু তবু ভালো লাগে না রিতমার। এতদিনের লাঞ্ছনা গঞ্জনার বিষ গিলে অজয়ের হঠাৎ মোমের মতন গলতে শুরু করাটাকে মোটেই মেনে নিতে মন চায় না রিতমার। সবকিছুই বড্ড তেতো লাগে। এই তিতকুটে ভাবটা সম্পর্কে ছড়ালে যে সম্পর্ক টানাও কষ্টকর হয়ে যাবে, সেটা হয়তো বুঝতে পেরেছিল অজয়, কিছুটা বুঝতে পেরেছিল রিতমাও। তাই সকালের দিকে একদিন যখন রিতমা শোকেসের সাজানো পুতুলগুলো বের করে মোছামুছি করছিল, তখন অজয় বলল, আজ তো রোববার, চলো আজ দুজনে কোথাও ঘুরে আসি। রিতমা পুতুল মুছতে মুছতে বলল, আমার মুড নেই, তুমি একা যাও। অজয় কাছে এসে হাত রাখলো রিতমার কাঁধে। চলো না প্লিজ। ওর দিকে তাকিয়ে আর না বলতে পারল না। তবে কি রিতমা এদের মতন হয়ে যাবে না? অজয়ের দুর্বলতা জেনে ওর সঙ্গে খারাপ ব্যবহার করা যা এতদিন করেছে এরা সবাই মিলে। দুজনে মিলে বেরিয়ে পড়ল। একটা শপিং মল থেকে কিছু জিনিস কিনে বেরিয়েছে। তখন অজয়ের দিকে হাসি খুশি মুখে এগিয়ে এলো একটা ছেলে। অজয়েরই বয়সী হবে, দেখতে ভালো, লম্বা পেটানো চেহারা, ঘন চুল, চাপদাড়ি। পকেটে হাত দিয়ে এগিয়ে এলো ওদের কাছে। চিনতে পারছিস? অজয় হাসলো এমন ভাবে যেন কত পুরানো স্বজনের সঙ্গে দেখা। শোভন, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ছেলেটা ফিরল রিতমার দিকে। হ্যালো ম্যাডাম, আমি শোভন। তবে একটা কথা বুঝতে পারলাম যে এতদিন কেন অজয় আপনাকে আমার সঙ্গে পরিচয় করায়নি। রিতমা ওর কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলল। কেন? শোভন সামান্য ঝুঁকল। সুন্দরী মেয়ে দেখে আমার যে প্রেমে পড়ার স্বভাব। অজয় পাশ থেকে বলল, ওর কথায় কান দিও না তো, বাজে বকার স্বভাব আছে। শোভন সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালো, এই বাজে ছেলেটাকে নয়, একটু সময় দিন। চলুন ম্যাডাম, আজ আপনার অনারে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিট দিচ্ছি। এই না না, আজ হবে না, অজয় বলল। কিন্তু শোভন সোনার ছেলে নয়। একরকম জোর করেই নিয়ে গেল দামি রেস্তোরাঁয়।
সন্ধেটা কাটলেও খুব ভালো। বাড়ি ফিরে রিতমার খালি শোভনের কথাই মনে পড়ছিল। শোভন মেয়েদের মন খুব ভালো করে বোঝে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে পাশের ফ্লাওয়ার শপ থেকে একগোছা লিলি কিনে রিতমার হাতে ধরিয়ে দিল ছেলেটা। বলল, ফুলগুলো যখন শুকোতে শুরু করবে মনে করবেন আমার মনটাও আপনার জন্য ঠিক ওই ঝোড়ো ফুলগুলোর মতোই শুষ্ক হয়ে উঠেছে। পাশে শুয়ে থাকা অজয়কে ঠেলা দিয়ে রিতমা বলল, এই, তোমার এই বন্ধুটার কথা আগে কখনো শুনিনি তো? অজয় ঘুম জড়ানো গলায় বলল, কেন, ওকে পছন্দ হয়েছে? রিতমা আর কোনো কথা বলল না। অজয় বুঝি টের পেল রিতমা রাগ করল। আজকাল অজয় বেশিরভাগ সময়ই রিতমার মন বুঝে চলার চেষ্টা করে। পাশ ফিরে রিতমার গা ঘেঁষে শুল। শোভন একটা ফ্লার্টার, ওর কথা ছাড়ো, দাও না পিঠটা একটু টিপে। রিতমা ঘুম ঘুম করে কিল মারল অজয়ের পিঠে। যাও তো এখন, আমি পারবো না, অত আদিক্ষেতা করবে না একদম। বউয়ের সঙ্গেই তো আদিক্ষেতা করেই। চোখ বড় করে তাকালো রিতমা। তাই বুঝি? তা চলো না, দুদিনের জন্য মন্দারমণি থেকে ঘুরে আসি। সঙ্গে সঙ্গে পাশ ফিরে শুলো অজয়। হয়ে গেল তো? মুখ বেঁকিয়ে রিতমাও শুয়ে পড়ল পাশ ফিরে। রোজকার কাজে ভুলেও গেল শোভনের কথা। তবে মোছামুছি করার অভ্যেসেই একদিন খেয়াল পড়ল ফুলদানিতে সাজানো লিলিগুলোর কথা। ড্রেসিং টেবিলের ফুলদানিতে রাখা লিলিগুলোতে সবই শুষ্কতা ধরেছে। মনে পড়ল বেটা বলেছিল লিলি শুকোতে শুরু করলে তার মনও নাকি রিতমার জন্য শুকোতে শুরু করবে। সত্যি কথা জানে ছেলেটা। এটা ভেবেছিল সকালে, আর রাতের মধ্যেই চলে এলো শোভনের ফ্রেন্ড রিকোয়েস্ট। হাসি পেল, এ যেন মনোপ্যাথি। তারপর শোভনও ঢুকে পড়ল ফেসবুকের বন্ধুর লিস্টে। শুধু কি ফেসবুক ফ্রেন্ড হয়ে রইল? বাড়ল নৈকট্য। একা একা ভালো যে লাগে না রিতমার। অজয় অফিস নিয়ে ব্যস্ত থাকে, কতটুকু সময় দেয়? বাড়ির পরিবেশ রিতমার গলা টিপে ধরে। কতক্ষণ আর বই পড়ে ফেসবুক স্ক্রল করে কাটানো যায়? বাড়ির কাজ তিনজনে মিলে হয়ে যায় তাড়াতাড়ি। তাছাড়া কাজের লোক আছে, তাই সারাদিন রিতমার অগাধ সময়। সেই সময়ের ফাঁকে ঢুকে পড়ে শোভন। চলে ওর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা। রিতমার ভালো লাগে ওর সঙ্গে কথা বলতে। সম্পূর্ণ অন্য খাতে বয়ে যায় শোভন। সংসারের কুটকাচাল, সন্তান না হওয়ার নৈরাশ্য, যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, এসব গুমট পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য শোভন যেন একটা অবলম্বন, এক রাস সতেজ হাওয়া। শোভনের কয়েকটা কথায় মন ভালো হয়ে যায়। কখনো মেসেজে, কখনো ফোনে কথা বলতে বলতে সময় কখন পেরিয়ে যায় খেয়ালই থাকে না রিতমার। সকাল শুরুই হয় শোভনের মেসেজে। নিজে লেখে শোভন, এই ধরো 2-4 লাইনের কবিতা। কখনো রাতের আকাশের বুকে উজ্জ্বল চাঁদের সঙ্গে তুলনা করে রিতমার রূপের। কখনো বা সূর্যকে আড়াল করে তাপ প্রশমিত করায় দাবদাহর পর যে শীতলতা, তার সঙ্গে তুলনা করে রিতমার গুণের। দিন রাত শোভনের কাছে নিজের প্রশংসা শুনতে শুনতে রিতমাও যেন নতুন করে ভালোবাসতে শুরু করেছিল নিজেকে। নিজেকে নিয়ে ভাবতে ভালো লাগে এখন, ভালো লাগে সবকিছুই। তাই সকালে ঘুম থেকে উঠেই সোনাঝরা রোদ দেখে মনটা এমন নেচে উঠল যে অজয়কে বলল, এই চলো না দীঘা যাই। কিন্তু অজয় ভ্রুক্ষেপই করল না। চুল আঁচড়ে গুনগুন করে গান গাইতে গাইতে প্যান্ট শার্ট পরতে লাগলো। অফিস যাওয়ার জন্য যেমন তৈরি হয় রোজ। এত রাগ হচ্ছিল তখন, একটু কি সময় অজয় রিতমার জন্য বের করতে পারে না? বাচ্চা কাচ্চা না হয় নাই হলো, কিন্তু নিজেদের মতন করেও তো আনন্দ করা যায়, বাঁচাও তো যায় শখ আহ্লাদ মিটিয়ে। ঠিক তখনই ফোন এলো শোভনের। রিতমা ফোন ধরতে ফোনের ওপাশে হেসে হেসে শোভন বলল, ম্যাডাম আজ ফাঁকা আছেন? রিতমা বলল, আমি তো ভাই সব সময়ই ফাঁকা, তবে চলো না কোথাও দেখা করি। ইদানিং রিতমাকে তুমি বলে সম্বোধন করে শোভন। রিতমাও তাই বলে। বন্ধুত্ব যখন হয়েছে তখন আর আপনি ফর্মালিটিস কেন? বেরোতে তো মন চাইছিল, তা যদি শহরের ভিতর হয় তাই সই। বেরোবার জন্য আয়নার সামনে দাঁড়াতে আজ অনেক দিন পর সুন্দর করে সাজতে ইচ্ছে হলো। হয়তোবা অনেক দিনের হাঁপিয়ে ওঠা জীবন থেকে শ্বাস নেওয়ার জায়গা পেয়েছে বলেই। কালো রঙের শিফন জর্জেট পরল হোয়াইট মেটালের গয়না। চোখ ঘন করল কাজলে, ঠোঁট রাঙালো
ওষ্ঠরঞ্জকে। ভালো করে দেখল নিজেকে, বেশ ভালো লাগছে তো। ঠোঁট টিপে হাসল রিতমা। হাসি মেখে বেরোলো মুড বদলাতে। শোভন অপেক্ষা করছিল একটা রেস্তোরাঁয়। মোবাইলে ডাইরেকশন দিয়ে ওখানে নিয়ে এলো। সেখানে রিতমাকে দেখে হাসলো, কিন্তু হাসিটা কেমন যেন ছিল। রিতমার হাওয়ায় ওরা খোলামেলা মনটা হঠাৎ যেন বদ্ধ ঘরে এসে পড়ল। শোভন বসার জন্য চেয়ার টানল। রিতমার এই রেস্তোরাঁটা কেমন যেন লাগছিল, সিগারেটের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে। ছেলে মেয়েগুলো কেমন যেন উশৃঙ্খল, এমন সচরাচর দেখে অভ্যস্ত নয় রিতমা। আলো কম, ঢিমে তালে মিউজিক বাজছে। শোভনের দিকে তাকালো। শোভন এক দৃষ্টি তাকিয়ে আছে। চোখাচোখি হতে চেয়ারটা রিতমার কাছে টেনে বসল। রিতমার কাঁধের সঙ্গে ঠেকছিল শোভনের কাঁধ, যা ইচ্ছাকৃতভাবে। শোভনের হাতের বেড়ে রিতমার কাঁধ জড়িয়ে ধরল। রিতমার ভিতরে একটা শিহরণ হলো। এরপর যেন হাতটা ঘোরাফেরা করছে রিতমার কাঁধে পিঠে। বুক ঢিপ ঢিপ করছিল রিতমার, গা গুলিয়ে আসছিল, চোখটা জ্বলছিল। শোভন কেমন যেন একটা গলায় বলল, আজ রাতে হোটেলের রুম বুক করেছি, যখন বলবে যাব। এবার বুকটা ধড়াস করে উঠল। রিতমা এক ঝটকায় ওর হাতটা সরিয়ে উঠে দাঁড়িয়েছে। কি নোংরামো এগুলো! শোভন হাতটা টেনে ধরল রিতমার। কামান ঋতু, মিছে মিছে সতীপনা করো না। তুমি যে অজয়ের সঙ্গে মোটেই সুখী নাও, তোমার চোখ মুখ দেখেই বোঝা যায়। আমার সঙ্গে সম্পর্ক রাখতে দোষ কোথায়? অজয় কোনোদিনও জানতেও পারবে না। রিতমা তখন কাঁপছে থরথর করে। একজন পুরুষের সঙ্গে বন্ধুত্ব করার কি এটাই জরিমানা? নিছক বন্ধু হয়ে ভাবের আদান প্রদান কি করা যায় না? দুছত্র কবিতা, কিছু ভালো কথায় সাড়া দেওয়া মানে নিজেকে সমর্পণ করার ইঙ্গিত? রাগে অপমানে চোখ মুখ ঝলসে গেছে, তাপ বেরোচ্ছিল দুগাল দিয়ে। শোভনের সঙ্গে বন্ধুত্বটা ছিল বিগত জীবনের নিরাশা আর লাঞ্ছনার স্মৃতি থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রচেষ্টা। তার সঙ্গে যৌনতার কথা জীবনে ভাবেনি রিতমা, কিন্তু শোভন কি যৌনতার উদ্দেশ্যেই রিতমাকে নিছক ভোগ্যবস্তু মনে করে এতদিন মিথ্যে ভুলিয়ে রেখেছিল? ঘৃণায় সারা শরীরটা গুলিয়ে উঠল। যদিও শোভন এসব কিছুই বুঝল না। স্মার্টলি বলল, তুমি চাইলে আমরা বাইরেও যেতে পারি, আর অজয়ের কথা চিন্তা করো না, ও কোনোদিনও জানবে না। এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে। কথাটা শেষ হওয়ার আগেই শোভনের গালে সপাটে চর কষালো রিতমা। উত্তেজনায় তখন বুক বেয়ে ঘন ঘন শ্বাস পড়ছে, সারা শরীর কাঁপছে। তবু নিজেকে সামলে বলল, রাস্তার কুকুরকে দুদিন খেতে দিলে সেও অনুগত হয়, আর তুমি নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কথা বুক চাপড়ে বলছ? শোভন হক চুকিয়ে গেছে। নিজের বিকৃত মানসিকতায়, কুৎসিত কল্পনায় রিতমাকে নিয়ে এতদিন কি কল্পনা করে গেছে তা জানে না রিতমা। সারা শরীর ঘেন্নার অস্বস্তির জ্বালা পোড়া রাগ আর অপমানের দহনে বাড়ি ফিরতেই সোজা ঢুকলো বাথরুমে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে জলের ধারায় ঠান্ডা করছে রিতমা। কি বিষ, কি তীব্র অ্যাসিড মানুষের মনে! শোভনের কথা মনে পড়লে সব ধুয়ে ফেলতে ইচ্ছে করছে। জলের স্রোতে যদি ধুয়ে যায় ওই কামনাসক্ত লোকটার বাসনা, যা আছড়ে পড়েছিল রিতমার উপর। স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে ভেজা চুলে দাঁড়ালো আয়নার সামনে। নিজের সঙ্গে চোখাচোখি হতে হুড়মুড়িয়ে এলো এক দল জিজ্ঞাসা। রিতমা কি? সন্তান উৎপাদন করার উপর নির্ভর করবে ওর সম্মান, মর্যাদা, পূর্ণতা? নারী মা হতে না পারলে পরিপূর্ণ হতে পারে না। আর স্বাধীন চেতা হলে, কারো সঙ্গে খোলাখুলিভাবে মিশলে সে মনে করে নারী তার সঙ্গে সহবাসের জন্য তৈরি। সে নির্দ্বিধায় উগড়ে দেবে নিজের যৌন বাসনা। রিতমা হাঁপিয়ে উঠছিল। রাত প্রায় 9টা। অজয় তখন অফিস থেকে ফিরে ল্যাপটপ নিয়ে বসেছে। খাটের উপর একপাশে শুয়েছিল রিতমা। অবেলায় স্নান করে মাথা ভার, নাক জ্বালা করছে, হয়তো সর্দি আসবে। বাইরের ড্রয়িং রুমে অনুরাধা গল্প করছে মাসি শাশুড়ির সঙ্গে। দুপুরে এসেছেন উনি। সারাদিনই রিতমাকে ঠেস দিয়ে কথা বলে গেছে। এখনো কিছু ছেঁড়া ছেঁড়া কথা আসছিল কানে। অনুরাধা বুঝি আক্ষেপে সুরেই বলছে, বড় ছেলের বউ তো বাজা, এই আমার এক চিন্তা। অজয়টার কথা ভাবলে বিশ্বাস করো রাতের ঘুম উড়ে যায়।
কেন যেন আর স্থির থাকতে পারল না রিতমা। দুমদাম পায়ের শব্দে ওদের কাছে গিয়ে দাঁড়ালো। জীবনটা যখন আমার আর অজয়ের, তখন চিন্তাটা তুমি এত বেশি করছো কেন বলো তো? অনুরাধা অবজ্ঞা করার ভঙ্গিতে হাসল। আমি যে মা বৌমা, তুমি তো আর মা হতে পারলে না, তাই বুঝবে না। রিতমাও হাসলো সামান্য বিদ্রুপ করে, থেমে থেমে বলল, আগে মেয়ে হও, তারপর মা হওয়ার গর্ব করো। একজন মেয়ে হয়ে একটা মেয়ের পাশে না দাঁড়িয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন তাকে হেনস্থা করে সুখ পেয়েছ। তুমি না আদর্শ নারী, না আদর্শ মা। তুমি আমার মা কোনোদিনই তো হতে পারলে না। আবার নারীর সম্মানও আমি তোমাকে দিতে পারলাম না, তাই তোমার ঠুনকো চিন্তার কোনো সম্মান বা আদর আমি অন্তত করব না। দপদপ করে হেঁটে ঘরে এসে খাটে বসে পড়ল। শরীর একেই খারাপ, তার উপর এমন উস্কানি দেওয়া কথায় কান মাথা ঝাঁঝা করছে। তখন অজয় পাশে বসল, কাঁধে হাত রেখে বলল, তুমি মাকে একবারও আমার অসুবিধের কথাটা বললে না তো? ওরা তো সারা জীবন তোমাকেই দোষ দেবে। রিতমা দীর্ঘশ্বাস ফেলল। তোমাদের সঙ্গে এখানেই আমার তফাৎ। আমি কারো দুর্বলতা বড় করে তাকে ছোট করতে পারি না, শুধু সম্পর্কটাকে সম্মান করতে জানি। তোমার এক বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে গিয়েছিলাম, সে আমাকে ভোগ্যবস্তু ভাবল। অজয় সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকেছে। মানে? মানে শোভনা আজ আমাকে কুৎসিত একটা প্রস্তাব দিয়েছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাগে ফোঁস করে উঠল অজয়। কি বলেছে শোভন? রিতমা বলল সংক্ষেপে। শুনে গুম হয়ে গেল অজয়। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎই ফেটে পড়ল, আমার বন্ধুর সঙ্গে তুমি বা এত ঘনিষ্ঠ হতে গেলে কেন? এতটা সাহস দিয়েছ বলেই ও সাহস পেয়েছে। রিতমা হাসল তাচ্ছিল্য করেই, বলল, তুমি বড্ড মন্দ বিচারক অজয়। দোষ যারই হোক, তুমি আমাকে কাঠগড়ায় সবার সামনে দাঁড় করাবে, সবার আগেই দাঁড় করাবে। আমি না বললে তুমি জানতেও পারতে না তোমার বন্ধুর মহানুভবতার কথা। আমি সকলের দোষ, সব দুর্বলতা ঢেকে সবার উপর সম্পর্ককে সম্মান করি। তুমি কবে শিখবে শুধু সম্পর্কটাকে সম্মান দিতে? আজ আমার মনে হচ্ছে আমরা একে অপরের জন্য একেবারেই ফিট নয় অজয়। যেদিন আমরা একে অপরকে সম্মান করতে শিখব, সেই দিন একসঙ্গে থাকার কথা ভাবব। আলমারি খুলে জামা কাপড় বের করল রিতমা। আলমারির উপর রাখা সুটকেসটা পেরে শাড়ি কাপড় ভরছে। অজয় সেই সময় হাতটা চেপে ধরল। সরি, তোমার মতন করে ভাবতে গেলে তোমাকে যে বেশি বেশি করে কাছে পেতে হবে, দূরে চলে গেলে চলবে? হঠাৎই চোখ ভরে গেল জলে। অজয় হাতটা নিজের মুঠিতে নিল। আর এভাবে ভালো লাগছে না, চলো না কোথাও ঘুরে আসি। মন্দারমণি যাবে? স্থির হয়ে তাকিয়ে রইল রিতমা। অজয় নরম হলো, হেসে হেসে বলল, রাগ করো না, চলো ঘুরে আসি, দেখবে আবার সবকিছু ভালো লাগবে, সবকিছু ঠিক হয়ে যাবে। বলো, যাবে? যাব, খুব আস্তে বলল রিতমা। অজয় হেসে চলে গেল। রিতমা সুটকেসটা বন্ধ করে বসে পড়ল পাশে। কত সহজে অজয় সবকিছু ভুলে গা ভাসিয়ে দিল। সন্তান না হওয়ার অসুবিধাটা রিতমার হলে হয়তোবা মন্দারমণি যাওয়ার কথা বলতো না, হয়তোবা আটকাতো না রিতমাকে। আর রিতমা লড়ে গেল বিনা অপরাধে। হয়তোবা লড়তে হবে, আরো লড়তে হবে প্রতিপদে, লড়তে হবে প্রতিক্ষণে। শেষ হলো আজকের গল্প নারী সত্তা। কলমে রিমা বিশ্বাস।